হঠাৎ করে 15 বছরের একটা মেয়ে তার শরীরে বিভিন্ন পরিবর্তন দেখতে শুরু করে। আর এই পরিবর্তনের ফলে সে আস্তে আস্তে জলপরীতে পরিণত হয়। কিন্তু কেন তার এই পরিবর্তন? আর তার মা বাবা তো সাধারণ মানুষ থাকা সত্ত্বেও কেন সে জলপরীতে পরিণত হলো? বলছিলাম 2017 সালের মুক্তিপ্রাপ্ত ব্লু মাই মাইন্ডের কথা। তো বন্ধুরা, শক্ত হয়ে বসে পড়ুন, শুরু করছি আজকের গল্প। গল্পের শুরুতে একটা ছোট্ট মেয়েকে দেখতে পাই। মেয়েটার নাম মিয়া। সে সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে নীল সমুদ্র দেখছিল। তার মনে হচ্ছিল যেন এই সমুদ্রের সাথে তার জন্ম জন্মান্তরের সম্পর্ক। এরপর দেখা যায় মিয়া এখন 15 বছরের একটা মেয়ে। বাবার চাকরি ট্রান্সফারের জন্য তাকে একটা নতুন শহরে শিফট করতে হয়। সেখানে এসে তার বাবা তাকে নতুন একটা স্কুলে ভর্তি করে দেয়। মিয়া নিস্তব্ধ প্রকৃতির মেয়ে, তাই সে সহজে কারোর সাথে তেমন মিশতে পারতো না, যার জন্য সে নিজেকে খুব একা ফিল করত। তাই সে সিদ্ধান্ত নেয় যে করে হোক সে নতুন কিছু বন্ধু বানাবে। তাই সে স্কুলের কিছু ধনী পরিবারের স্টুডেন্টদের সঙ্গে বন্ধুত্ব করার চেষ্টা করে। কিন্তু তারা মিয়াকে নিয়ে খুব মজা করছিল। এতে সে তাদের উপর রেগে গিয়ে বাড়ি ফিরে আসে এবং মিয়ার মা তাকে জিজ্ঞেস করে, স্কুলের প্রথম দিন তোমার কেমন কাটলো? তখন মিয়া রেগে গিয়ে তার মাকে ধাক্কা মারে আর তার মা মাটিতে পড়ে গিয়ে খুবই ব্যথা পায়। মিয়ার এই ব্যবহারের জন্য তার বাবা তাকে প্রচুর বকা দেয়। এভাবে কিছুটা সময় পার হয়ে যায়। মিয়া তার নিজের ভেতরে এই পরিবর্তনগুলো দেখে খুবই অবাক হয়ে যায়, কিন্তু সে নিজেও বুঝতে পারছে না যে সে এসব কেন করছে। হঠাৎ করে একদিন রাতে তার খুব তৃষ্ণা পায়, তাই সে পানি পান করার জন্য কিচেনে যায় আর গ্লাসের পানিতে বেশ কিছুটা লবণ মিশিয়ে সেই পানিটা পান করে। এই বিষয়গুলো তার কাছে খুবই আজব লাগে। পরের দিন মিয়া আবারও স্কুলে গিয়ে সেই গ্রুপের সঙ্গে বন্ধুত্ব করার চেষ্টা করে। আর এইবার সেই গ্রুপের লিডার জিয়ানা তার বাড়িতে যাওয়ার জন্য তাকে আমন্ত্রণ জানায়। মিয়াও খুশি হয়ে তাদের সঙ্গে চলে যায়। সেখানে গিয়ে তারা বিভিন্ন ছেলেদের ব্যাপারে কথা বলে আর একজন মোবাইলে ব্লু দেখতে ব্যস্ত। এই সব কিছুই মিয়ার কাছে নতুন লাগছিল, এর জন্য এক আলাদা এক্সপিরিয়েন্স। আর সেখানে গিয়ে সেও ধীরে ধীরে তার অ্যাডাল্টটি বুঝতে পারছিল। এখানে জিয়ানা একটা আজব গেম খেলার জন্য সবাইকে বলে। গেমটা হলো শ্বাস বন্ধ না হওয়া পর্যন্ত গলা চেপে ধরতে হবে, কিন্তু কেউ এই গেমটা খেলতে রাজি হচ্ছিল না। তখন মিয়া বলে, আমি খেলবো। সে জিয়ানার গলা চেপে ধরে। এতে জিয়ানা অজ্ঞান হয়ে সেখানে পড়ে যায়। কিছুক্ষণ পর তার যখন জ্ঞান ফেরে তখন সে বলে, অজ্ঞান অবস্থায় এক্সপেরিয়েন্স সত্যি অসাধারণ। সে সবাইকে এই গেমটা খেলার জন্য বলে। তখন মিয়া বলে, আমিও খেলতে চাই। এই কথা শুনে জিয়ানা তার গলা চেপে ধরে। সেও অজ্ঞান হয়ে পড়ে যায়। অজ্ঞান অবস্থায় সে সমুদ্রের পানির ঢেউ দেখতে পাচ্ছিল, নীল পানির যেমন ঢেউ খেলছে। জ্ঞান ফেরার পর মিয়া খুব ঘাবড়ে যায় আর বলে, আমি বাড়ি যাব। বাড়ি ফেরার পরে অ্যাকুরিয়ামের মাছগুলোকে সে এক দৃষ্টিতে দেখছিল। তখন আচমকা সে অ্যাকুরিয়ামের মাছগুলো উঠিয়ে কাঁচা চিবিয়ে খেয়ে নেয়। এর কিছুক্ষণ পর সে টয়লেটে গিয়ে বমি করে দেয়। পরের দিন মিয়া স্কুল থেকে পালিয়ে তার বন্ধুদের সাথে শপিং করতে যায়। সেখানে গিয়ে তারা উচ্ছৃঙ্খল আচরণ করছিল। শপিং মলে ওয়াশরুমে গিয়ে তারা মদ খায় আর সেখানে একটা দোকানে গিয়ে তারা কিছু জুয়েলারি চুরি করে। কিন্তু এটা ওখানকার সিকিউরিটি দেখতে পেয়ে তাদেরকে ধরতে যায়। সিকিউরিটিকে আসতে দেখে তারা সেখান থেকে পালিয়ে যায়। কিছুক্ষণ পর তারা একটা ব্রিজের ওপর দাঁড়িয়ে তাদের বডি উন্মুক্ত করে দেখায় আর এইসব কিছুতে মিয়াও তাদের সঙ্গ দেয়। এতে সেও ওই গ্রুপের একজন সদস্য হয়ে যায়। এরপর একদিন গোসলের সময় মিয়া লক্ষ্য করে তার পায়ে দুটি আঙুল আজবভাবে জোড়া লেগে যাচ্ছে। সে অনেক চেষ্টা করেও আঙুল দুইটা আলাদা করতে পারছিল না। এতে সে প্রচণ্ড ভয় পেয়ে যায়। আর তখন মিয়ার মা তার ঘরে এসে অ্যাকুরিয়ামের মাছের কথা জিজ্ঞেস করে যে মাছগুলো অ্যাকুরিয়ামে নেই কেন, কি হয়েছে? তখন মিয়া বলে, আমি কিছুই জানি না। কিন্তু তার মা তার উপর রাগ করে, কারণ তাদের বাসায় তারা তিনজন ছাড়া আর কেউ থাকতো না। মিয়া মাছের ব্যাপারে কিছুই জানে না। এটা শুনে তার মা তাকে একটা থাপ্পড় মারে। এতে মিয়া খুবই দুঃখ পায় আর সে খুবই ভেঙে পড়ে। পরের দিন সে স্কুল থেকে ফেরার পথে একজন ডাক্তারের সঙ্গে দেখা করে। সে তার জোড়া লাগা আঙ্গুল ডাক্তারকে দেখায়। ডাক্তার তাকে বলে, এটা খুবই সাধারণ একটা সমস্যা। এই সমস্যাটা সাধারণত জন্মগতভাবে হয় আর ছোট্ট একটা সার্জারির মাধ্যমে এই সমস্যাটা সমাধান করা সম্ভব। কিন্তু মিয়া বলে, আমার এই সমস্যাটা জন্মগত না, আমি গতকাল থেকে এটা লক্ষ্য করছি। এটা শুনে তো ডক্টর অবাক হয়ে যায়। ডক্টর তখন বলে, এটা কি করে সম্ভব? তখন ডক্টর সার্জারি করার জন্য তৈরি হয়, কিন্তু মিয়া সেখান থেকে পালিয়ে যায়, কারণ সবাই সবকিছু জেনে যায়, এটা সে চায় না। এরপর কাঁচি আর ব্যান্ডেজ কেনার জন্য সে একটা শপিং মলে যায় আর বাসায় ফিরে সে নিজেই
তার আঙুল দুটো কেটে আলাদা করে। আর তার নিজের শরীরে এসব পরিবর্তন দেখে সেও তার বাবা মাকে সন্দেহ করতে থাকে। সে ভাবতে থাকে হয়তো তার বাবা মা আসল বাবা মা না, কারণ তার বাবা মা তো নর্মালি আছে, কিন্তু তার ভেতরে এই পরিবর্তনগুলো কেন হচ্ছে। এরপর সে সন্দেহবশত তার বাবা মায়ের পুরনো অ্যালবাম দেখতে শুরু করে। তখন সে দেখে তার মায়ের প্রেগনেন্ট অবস্থার একটাও ছবি সেখানে নেই। তখন মিয়ার আরও সন্দেহ হয়, তাই সে তার মায়ের কাছে গিয়ে জিজ্ঞেস করে তার প্রেগনেন্টের অবস্থায় একটাও ছবি অ্যালবামে নেই কেন। এই কথা শুনে তার মা তার প্রশ্নের কোনো উত্তর দিতে পারে না। সে তার মাকে আরও বলে, তোমাদের সঙ্গে আমার কোথাও কোনো মিল নেই। আচ্ছা, তোমরা কি আমাকে কোথাও থেকে দত্তক নিয়েছো? এই কথা শুনে তার মা প্রচণ্ড রেগে গিয়ে বলে, নিজের ঘরে যাও আর কাজে মন দাও, ফালতু সময় নষ্ট করো না। এরপর থেকে মিয়ার ভিতরে আরও বেশি পরিবর্তন দেখা যায়। সেদিন খাবার টেবিলে সে এমনভাবে খাবার খাচ্ছিল যেন তাকে দেখে মনে হচ্ছিল সে অনেক দিন ধরে ক্ষুধার্ত আছে, যা দেখে মিয়ার বাবা মা খুবই অবাক হয়ে যায় আর তার এমন আচরণ দেখে তাকে বকা দেয়। তার বাবা মার এমন ব্যবহার দেখে মিয়ার প্রচণ্ড রাগ হয়, তাই সে তার রাগ কমানোর জন্য তার বন্ধুদের সঙ্গে এসে মদ খায়। তখন তার বন্ধুদের একজনের সঙ্গে সে ইন্টিমেট হয়। এরপর মিয়া একদিন তার স্কুলে পিকনিকে যাওয়ার জন্য তার বাবা মায়ের কাছে অনুমতি চায়। এটা শুনে তার বাবা মা তাকে কিছুতেই যেতে দিতে রাজি হয় না, কিন্তু সে তার বাবা মায়ের নকল সিগনেচার করে স্কুলে পিকনিকে চলে যায়। পিকনিকে গিয়ে তারা প্রচুর নেশা করে আর তাদের গ্রুপে সেই ছেলেটার সাথে আবার সে ইন্টিমেট হয়, কিন্তু এবার সে প্রচুর ব্যথা পায় যে তার পায়ে কালো কালো দাগ দেখা দিচ্ছে। সে নিজের এই পরিবর্তন দেখে সেখানে অজ্ঞান হয়ে যায় আর অজ্ঞান অবস্থায় সে আবার সেই সমুদ্রের ঢেউ দেখতে পায়, যেন এই নীল সমুদ্র তাকে ডাকছে। জ্ঞান ফিরে আসার পর সে সেখানেই বমি করে আর তখন তার একটা বন্ধু সেখানে এসে তার পায়ের এই অবস্থা দেখে ফেলে। এটা দেখে মিয়া খুবই দ্রুত তার প্যান্ট পরে সেখান থেকে চলে যায়। সে ঘরে ফিরে এসে দেখে তার বাবা মা তার উপর প্রচণ্ড রেগে আছে, কারণ মিয়া মিথ্যে সিগনেচার করে পিকনিকে যাওয়ার জন্য তারা জেনে গিয়েছে। তার বাবা মা এখানে তাকে অনেক বকাঝকা করে, তাই সে খুব মন খারাপ করে তার নিজের ঘরে চলে যায় আর ঘরে গিয়ে তার গায়ের সমস্ত কাপড় চোপড় খুলে ফ্লোরে শুয়ে পড়ে। পরের দিন ঘুম থেকে জেগে উঠে দেখে তার পা থেকে ছাল উঠে যাচ্ছে। এটা দেখে সে ভীষণ ভয় পেয়ে যায় আর এই ছালগুলো একটা ব্যাগে লুকিয়ে স্কুলে চলে যায়। সেখানে ক্লাসের টিচার একটা মাছ নিয়ে সেটাকে কেটে স্টুডেন্টদেরকে বোঝাচ্ছিল। তখন সেই মাছের গন্ধ মিয়াকে যেন কাছে টানছিল। এরপর যখন সব স্টুডেন্ট সেই ক্লাস থেকে বের হয়ে যায়, তখন মিয়া হিংস্র প্রাণীর মতো সেই মাছ কাঁচাই খেয়ে নেয়, কিন্তু সেই সময় ক্লাসের একটা মেয়ে তাকে এই অবস্থায় দেখে ফেলে। এটা দেখে মিয়া মেয়েটির গলা চেপে ধরে বলে, এই ঘটনা যদি কেউ জানে তাহলে আমি তোমাকে মেরেই ফেলবো। সে নিজেও বুঝতে পারছিল না যে সে এমনটা কেন করছে। সে ভাবছিল একজন সাধারণ মানুষ তো এমনটা করে না, আর নিজের শরীরের পরিবর্তনগুলো তো সে আটকাতে পারছিল না। তাই এই পরিবর্তন নিয়ে মিয়া খুব বিষণ্ণতায় ভুগতে থাকে। একদিন রাতে মিয়ার বাবা মা তাকে একা ঘরে রেখে একটা বিয়ের অনুষ্ঠানে যায়। তার বাবা মা যাওয়ার পর মিয়াও তার বন্ধুদের একটা পার্টিতে চলে যায়। সেখানে তার বন্ধুরা মদ খেয়ে ছেলেদের সাথে পানিতে মজা করছিল। তখন মিয়াও প্রচুর মদ খায় আর সেখানে শুয়ে পড়ে। এর কিছুক্ষণ পরে সে হেল্প মি আওয়াজ শুনতে পায়, কারণ জিয়ানা একটু বেশি মদ খেয়েছিল, তাই সে পানিতে ডুবে যাচ্ছিল। তখন মিয়া দৌড়ে গিয়ে পানিতে লাফ দেয় আর জিয়ানাকে বাঁচিয়ে নেয়। জিয়ানা তখন বুঝতে পারে মিয়াই তার আসল বন্ধু। এরপর মিয়া ঘরে ফিরে আসে। সে যখন ফ্রেশ হচ্ছিল তখন সে দেখে তার পেটের পাশে আজব কিছু মার্ক দেখা যাচ্ছে, ঠিক মাছের কানের মতো, আর তার পা পুরোপুরি কালো হয়ে গিয়েছে। তার শরীরে এমন পরিবর্তন দেখে সে কাঁদতে শুরু করে দেয়। সে তো শুধু একটা সাধারণ মানুষের মতো বাঁচতে চেয়েছিল, কিন্তু তার সাথে এসব কি ঘটছে তা সে বুঝতে পারে না। তখন জিয়ানা মিয়ার বাড়িতে আসে তার সঙ্গে দেখা করার জন্য। জিয়ানা মিয়ার এই অবস্থা দেখে ভয় পেয়ে যায় আর সেখানে বমি করতে থাকে। জিয়ানাকে সেখানে দেখে মিয়া রেগে গিয়ে তাকে সেখান থেকে চলে যেতে বলে। পরের দিন মিয়া আর একটা পার্টিতে যায়। সেখানে কিছু ছেলেরা মিলে তাকে প্রচুর পরিমাণে মদ খাওয়ায়। তারপর একটা ঘরে নিয়ে গিয়ে তার চোখ বেঁধে তার সঙ্গে খারাপ কিছু করতে চায়। তখন জিয়ানা সেখানে চলে আসে আর তাকে বাঁচিয়ে নেয়। তখন জিয়ানা তাকে বলে, তোমাকে নিয়ে ডাক্তারের কাছে যেতে হবে, তোমার পায়ের অবস্থা খুব একটা ভালো না। তখন সেখানে থাকা ছেলেরা জোর করে মিয়ার প্যান্ট খুলে ফেলে। এরপর তারা যা দেখে সেটা দেখার জন্য তারা প্রস্তুত ছিল না। এরপর মিয়া সেখান থেকে কাঁদতে কাঁদতে বাসায় ফিরে আসে। পায়ের অবস্থা ধীরে ধীরে আরো খারাপের দিকে যাচ্ছিল। সে
এইসব কিছুই স্বাভাবিকভাবে মেনে নিতে না পেরে তার হাত কেটে আত্মহত্যা করার চেষ্টা করে। এতে সে সেখানেই জ্ঞান হারিয়ে ফেলে। পরের দিন যখন তার জ্ঞান ফিরে তখন সে নিজেও অবাক হয়ে যায়, কারণ তার 2 পা জোড়া লেগে একটা নীল লেজে পরিণত হয়েছে, যা দেখতে অবিকল জলপরীর মতো লাগছে। তার নিঃশ্বাসও বন্ধ হয়ে আসছিল, তাই সে বাথটবে গিয়ে পানি ছেড়ে দেয়, আর এতে পুরো ঘর পানিতে ভরে যায়। তখন মিয়া সেখানে ঘুরে ঘুরে খুব শান্তি পায়, আর তখন তার মনে হচ্ছিল তার পায়ে আর কোনো ব্যথা নেই। এরপর থেকে সে নিজের সঙ্গে লড়াই করে ছেড়ে দেয় আর নিজেকে একজন জলপরী হিসেবে মেনে নেয়। এরপর মিয়া জিয়ানাকে ফোন করে তার ঘরে ডাকে। জিয়ানা এসে মিয়াকে এই অবস্থায় দেখে একদম শক্ত হয়ে যায়, কিন্তু তার বন্ধু যেমন তেমনই সে তাকে মেনে নেয়। তখন মিয়াকে টেনে তার নিজের গাড়িতে তোলে আর তাকে নিয়ে সমুদ্রের উদ্দেশ্যে রওনা দেয়। সে তখন তার বাবা মাকে কল করে, সে তার সঙ্গে ঘটে যাওয়া সব ঘটনা খুলে বলে আর তাদেরকে শেষ বিদায় জানায়। জিয়ানা তখন তাকে বলে, তোমার ভয় করছে না? এত বড় সমুদ্রে তোমাকে একাই জীবন কাটাতে হবে? তখন মিয়া বলে, আসলে এই সমুদ্রই আমার ঘর, কেউ তার নিজের ঘরে থাকতে কখনোই ভয় পায় না। এরপর মিয়া জিয়ানাকে শেষবারের মতো জড়িয়ে ধরে আর তাকে বিদায় জানায়, আর তারপর সে সমুদ্রে চলে যায় আর নিজেকে অনুভব করতে থাকে একটা জলপরী রূপে। সে এখন তার নিজের ঘরে ফিরতে পেরে খুবই খুশি। আর আমার গল্পটা এখানেই শেষ হয়ে যায়। আসলে এই গল্পে ক্লিয়ার করে বলা হয়নি মিয়া কেন জলপরী হলো, যেখানে তার বাবা মা নর্মাল সাধারণ মানুষ। কিন্তু গল্পের শুরুতেই ছোট্ট মেয়েকে সমুদ্র পাড়ে দেখা যায়। হতে পারে মিয়ার আসল বাবা মা জলপরী ছিল, আর মিয়াকে তার এই বাবা মা হয়তো দত্তক নিয়েছিল। আমার আজকের গল্পের কাহিনীটা আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এইরকম আরও নতুন নতুন গল্প পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আপনাদের মাঝে ফিরে আসবো আবারও একটা নতুন গল্প নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই আশা ব্যক্ত করে এখানেই শেষ করছি।